প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য উষ্ণ অভিনন্দন রইল। আজকে আমরা চলতরিত অধ্যায় এখনও পড়ছি। আজকে আমাদের লেকচার নম্বর 4। আমরা অতীতে যে সরল সার্কিট নিয়ে ব্যাখ্যা করেছিলাম এবং অন্যান্য কাজও করেছিলাম, তাতে আজকের একটি সার্কিট বিশ্লেষণ করব, অর্থাৎ একটা সৃজনশীল প্রশ্নের অনুরূপ। তোমরা সবাই এটা লিখবা এবং করার চেষ্টা করবা। আমরা 3টি রোধকে সমান্তরালে যোগ করব। একটা তড়িৎ কোষের সাথে আমরা এটাকে যোগ দেব 15 ভোল্ট। ই হলো 15 ভোল্ট। এখানে চাবি আছে, এটা R1। আরেকটু কাজ করি, আরেকটা রোধ দিয়ে দেই, তাহলে আর একটু জটিল আকার ধারণ করবে। সহজ। R1, এটা 10 ওহম। আমরা R1 দেব না, এমনি বলবো যে 10 ওহম। আরেকটা 10 ওহম, আরেকটা 10 ওহম, 10 ওহম। এটা 15 ভোল্ট। এইদিকে কারেন্ট আসবে, I পরিমাণ কারেন্ট। এইদিকে চলে যাবে I1, I2, এইদিকে I3। আবার এই কারেন্টগুলো I1, I2, I3 হয়ে আইতে পরিণত হয়ে এই রোধের মধ্য দিয়ে চলে আসবে I আকার ধারণ করে। এই হলো আমাদের একটা সার্কিট। এই একটা, এটা চিত্র ক। আমি পরে মুছে ফেলবো ক চিত্র। অনুরূপ একটা চিত্র খ আঁকি। খ চিত্রটা বলা হবে যে এখানে আমরা সুবিধার জন্য R1, R2, R3 দিলাম, এটাকে R4 দিলাম। R3 এবং R4কে বিচ্ছিন্ন করার পরে যে বর্তনী হবে তাকে 100 ভোল্ট তড়িৎচালক শক্তির সাথে যোগ করা হবে। তাহলে R3 এবং R4কে বিচ্ছিন্ন করো, তখন এই সার্কিটটা দাঁড়াবে এরকম। এটাও বিচ্ছিন্ন করলাম, করে এই জায়গায় একটা অ্যামিটার যোগ করে দিলাম, যেটার পাল্লা হলো এত অ্যাম্পিয়ার, 0 থেকে 5 অ্যাম্পিয়ার। এখানে তার তড়িৎ কোষটা দিয়ে দিলাম 100 ভোল্ট ক্ষমতা সম্পন্ন। তখন এটা এইভাবে আকার ধারণ করবে। পুরোটার মধ্য দিয়ে I পরিমাণ কারেন্ট যাবে। এই অ্যামিটারটার পাল্লা হলো 0 থেকে 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ওই অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট মাপতে পারে না। এটা চিত্র খ। তাহলে আমাদের প্রশ্নগুলো এখন কেমন হবে? এটা ধরো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন আমরা কল্পনা করে নিলাম। ক, তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্রগুলো লিখো। তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্রগুলো লিখো। 3টি সূত্র আছে। তাপ উৎপাদন সংক্রান্ত জুলের সূত্রগুলো লিখো। এবার খ, কোন তারের রোধের উষ্ণতা সহক, কোন তারের রোধের উষ্ণতা সহক 3.5 into 10 to the power 3.5 into 10 to the power -3 পার কেলভিন বলতে কি বুঝো? বলতে কি বুঝো? কি বোঝো এভাবে দিলাম।
এটা আগেরটা 1 নম্বর, এটা 2 নম্বর। গ, আমি একটু মুছে তারপরে গ ঘ লিখব। গ, ক চিত্রে R4 এর দু প্রান্তের বিভব পার্থক্য কত? ক চিত্রের R4 এর দু প্রান্তের বিভব পার্থক্য কত? গ, ক চিত্রের R4 রোধের দু প্রান্তের বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কত? এটা নম্বর 3। ঘ নম্বর, খ চিত্রের প্রবাহ মাপতে প্রয়োজনীয় ব্যবস্থার গাণিতিক ব্যাখ্যা প্রদান করো। ঘ, খ চিত্রের প্রবাহ মাপার জন্য খ চিত্রের প্রবাহ মাপার জন্য প্রয়োজনীয় গাণিতিক ব্যাখ্যা প্রদান করো। প্রয়োজনীয় গাণিতিক ব্যাখ্যা প্রদান করো। চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি ক খ নিয়ে আলোচনা করব না, এটা তোমরা যে কোনো বই থেকে পড়ে নিতে পারবা। আমি গ নিয়ে আলোচনা করব। একটা বিষয় খেয়াল করবে, এখানে কিন্তু অভ্যন্তরীণ রোধ দেওয়া নেই। আমাদের এই 3টা রোধ সমান্তরালে যুক্ত আছে, 3টা রোধ সমান্তরালে যুক্ত আছে, আর একটা রোধ তার সাথে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা এই জায়গার বিভব পার্থক্যটাকে ধরে নিলাম V4। এই বিভব পার্থক্যটা বের করতে বলছে। তো এই বিভব পার্থক্য বের করতে গেলে আমাদের প্রবাহ মাত্রা অবশ্যই জানা দরকার। তাহলে প্রবাহ মাত্রা জানতে গেলে এটা একটা সরল সার্কিটে পরিণত করা উচিত। তার জন্য এই 3টি রোধ সমান্তরালে আছে, এদেরকে একটা রোধে পরিণত করতে হবে। তারপরে যে রোধটি আছে তা আবার শ্রেণীতে আছে, তাদের দুজনকে আবার একটা রোধে পরিণত করতে হবে। এমন করলে একটা পর্যায়ে যে সরল সার্কিট আমরা ব্যাখ্যা করেছিলাম, এই সরল সার্কিটে চলে যাবে। তাহলে এখানে আমরা বলবো R1, R2 ও R3 সমান্তরালে আছে, সমান্তরালে আছে। অতএব তুল্যরোধ, এই ক্ষেত্রে তুল্যরোধটা কত হয় আমরা একটু দেখি। 1/Rp সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। সব একরকম দিয়েছিলাম একটু সুবিধার জন্য। এই জায়গায় যদি লসাগু করো, দেখো 3/10 ওহম হবে, 1/Rp = তাহলে সার্কিট বিশ্লেষণের এক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি 1/Rp = 3/10 ওহম। তা 3/10 ওহমকে আমরা কি করতে পারি? উল্টাই Rp = তাহলে 10/3 ওহম। এটাকে আমরা 3.33 ওহম মনে করলাম। সুতরাং এই সার্কিটটা যদি আমরা সরল করতাম, আমি এখন আঁকতে চাচ্ছি না, তাহলে 3টা মিলে একটা হয়ে গেল, তখন সার্কিটটা অনেকটাই সরল রূপ ধারণ করবে।
সেই সার্কিটটা কেমন হয় ছোট্ট করে আমি একটু আঁকার চেষ্টা করি। সেটা হবে এমন, ওই তিনজন মিলে একজনে পরিণত, এই তিনজনে মিলে এর নাম হয়েছে আরপি। এই R4 আগে থেকে আছে। দেখো আমাদের বর্তনীটা অনেকটাই সরল বর্তনীর দিকে এগিয়ে চলেছে। এবার আমরা বলবো যে আরপি এবং R4 শ্রেণীতে আছে, আরপি এবং R4 শ্রেণীতে আছে। অতএব তুল্যরোধ, এই ক্ষেত্রে তুল্যরোধ হবে RS ইকুয়াল টু ওই দুটোর সিম্পল যোগ। আমরা জানি RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। সেই মতবাদের উপরে R1 মানে এখানে আরপি, R2 মানে এখানে R4। আরপি হলো 3.33 ওহম, R4 হলো 10 ওহম। সুতরাং আমরা RS পেলাম এমন, ক্যালকুলেটরে একটু করার চেষ্টা। কাজে আমরা এখানে বলবো কারেন্ট I সমান, আমরা জানি E বাই R প্লাস R, কিন্তু এখানে R ছোট হাতের R, যার নাম অভ্যন্তরীণ রোধ, সে অনুপস্থিত, অর্থাৎ নাই। তার মানে আমরা এখানে 0 বলতে পারি। অতএব I দাঁড়াচ্ছে E বাই R। এইখানে R মানে কিন্তু ফাইনালি যে Rটা পাওয়া গেছে, এখানে R মানে RS বলতে হবে। এখানে R অর্থ হলো RS 3.33 ওহম। ই হলো তো আছেই 15 ভোল্ট, 15 ভোল্ট 13.33 ওহম। ওয়ান পয়েন্ট 125 এমন একটা অ্যাম্পিয়ার পাওয়া গেল। আমরা এই কারেন্টের দরকার না, কিন্তু যেটা আমাদের চাওয়া হয়েছে সেটা বের করতে গেলে কারেন্ট অবশ্যই লাগবে। 1.125, একে আমি 1.13 অ্যাম্পিয়ার লিখতে পারি, লিখব না, সব মানটুকুই রাখি। এই জাতীয় অঙ্কে দশমিকের পরে কয়েকটা অঙ্ক পর্যন্ত মান রাখলেই আসলে ভালো, তাই রেখে দিলাম। এবার ওহমের সূত্র অনুযায়ী বিভব পার্থক্য V মানে IR, তাহলে ওই জায়গার ওটা R4 রোধ বলে তার দু প্রান্তের বিভব পার্থক্যকে আমি V4 বললাম। তাহলে V ইকুয়াল টু IR, তাহলে V4 ইকুয়াল টু IR মুখে বলবো, কিন্তু দেব IR4। তো এইখানে 1.125 অ্যাম্পিয়ার ইন্টু 10 ওহম গুণ করার একটা সুবিধা আমরা পেয়ে গেলাম। এত ভোল্ট, অ্যাম্পিয়ার ইন্টু ওহম মানে ভোল্ট। সুতরাং R4 নামের যে রোধটা ছিল 10 ওহম, তার দু প্রান্তের বিভব পার্থক্যটা 11.25 ভোল্ট। গয়ে নানা রকম প্রশ্ন চাওয়া যেতে পারে, অনেক রকমের প্রশ্ন গয়ে করা যায়। তাই একটা এখানে আমি যেটা করেছিলাম যে R4 রোধের দু প্রান্তের বিভব পার্থক্য কত সেটা পাওয়া গেল 11.25 ভোল্ট। তার জন্য আমাকে তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে হয়েছে। যদি এটা একটু প্রাসঙ্গিকতায় কথাটা বলছি, যদি এই তিনটি রোধের দু প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করার চেষ্টা করতাম তাও কিন্তু হতো। তাহলে সেখানে আমি বলতাম, এর নাম একটা কিছু দিতাম ভি দিলে সেটা আমি বলতাম IR, আর মানে এখানে RS, অর্থাৎ 1.125 অ্যাম্পিয়ার ইন্টু 3.33 ওহম
তা দিয়ে যা হতো তত ভোল্ট হতো। এই তিনটা সমান্তরালের সংযুক্ত রোধের দু প্রান্তের বিভব পার্থক্য। তাতে দেখা যেত যে কতগুলো রোধ সমান্তরালে থাকলে তাদের দু প্রান্তের বিভব পার্থক্য হলো একই, অর্থাৎ এই 10 ওহমের দু প্রান্তের বিভব পার্থক্য ওইটাই, এই 10 ওহমেরও দু প্রান্তের বিভব পার্থক্য ওটাই, এই 10 ওহমের দু প্রান্তের বিভব পার্থক্য ওটাই। এরকম করা যেত, সেদিকে আর গেলাম না। আমাদের ঘ প্রশ্নে আসি। ওই বর্তনীটা, এটা তাহলে আমি এখন মুছে দিলাম হিসাবের সুবিধার্থে। ওখানে দেখো বিচ্ছিন্ন করার ফলে এখন মোট রোধ কেমন হয়েছে, মোট কারেন্ট কেমন হয়েছে, এবং 0 থেকে 5 অ্যাম্পিয়ার লেখা অ্যামিটারটা নির্দেশ করে যে অ্যামিটারটার পাল্লা 5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ওই অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ার কারেন্টের বেশি কারেন্ট মাপতে পারে না। তা দিয়ে আমরা কত মাপতে হবে, তার জন্য বর্তনীতে বর্তমানে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে তা বের করতে হবে। তাহলে বর্তমান বর্তনী খ চিত্র নিয়ে দেখি। খ চিত্র, সেখানে কি করা যায়, এটাও 10 ওহম, শুধু ওইখান থেকে বিচ্ছিন্ন করা। তো তাহলে তোমার এই জায়গায় হবে তুল্য রোধ আরপি, 1/rp ইকুয়াল টু R1 প্লাস R2। আমি R1 R2 করে দিলাম। তাহলে দেখো 10 ওহম 10 ওহম, তাহলে 2/10 ওহম 1/rp ইকুয়াল টু এটা পাওয়া গেল। তাহলে rp ইকুয়াল টু হবে 10 ওহম বাই 2, তার মানে 5 ওহম। বর্তমানে এই বর্তনীটাতে 5 ওহম রোধ আছে। তো 5 ওহম রোধ যদি থাকে, দেখো আগেরটা একটু কম্পেয়ার করি আমরা। ওটা ছিল কত, 13.33 ওহম, কত কম ওহমের একটা রোধ, রোধ তো বাধা। তাহলে কম ওহমের পাওয়া গেছে, মানে বাধা কম হবে। বাধা কম হলে সেখানে কারেন্ট বেশি হবে, এবং সেই কারেন্টটা যদি 5 অ্যাম্পিয়ারের বেশি হয় তাহলে ওই অ্যামিটারটি দ্বারা সেটা মাপার ব্যবস্থা করতে হবে। আমরা এখন দেখি যে এইখানে তড়িৎচালক শক্তিটারও পরিবর্তন আনা হয়েছে। সুতরাং খ চিত্রের বর্তনীতে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। খ চিত্রের বর্তনীতে কারেন্ট আই প্রাইম, যেহেতু একটু আগে আই নাম দিয়েছিলাম তাই ভিন্ন নাম আই প্রাইম দিলাম, E/R প্লাস আর। আমি ইচ্ছা করে আর ছোট আরটা দেব না, মানে আগের মতোই আছে। তো তাহলে আর প্লাস আর মানে ছোট আর দিলে আবার বলতাম যে আর অনুপস্থিত, আর নাই, আর শূন্য, এই কথাগুলো আর বললাম না। তাহলে 100 ভোল্ট, এখানে 5 ওহম, তাহলে দেখো 20 অ্যাম্পিয়ার। এখন এই বর্তনীটাতে 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, কিন্তু এই অ্যামিটারটার দ্বারা আমাকে 20 অ্যাম্পিয়ার মাপতে হবে। সমস্যা হলো অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ারের বেশি মাপতে পারে না। আমি আগেও বলেছিলাম, তবু এখন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অর্থাৎ যে অ্যামিটারটা 5 অ্যাম্পিয়ার মাপতে পারে সেই অ্যামিটারটা দিয়ে 20 অ্যাম্পিয়ার মাপার কৌশলটা একটু বাংলায় বলা দরকার, একটু জেনে রাখা। একটা নীতিমালা আছে যে একটা স্বল্প পাল্লার অ্যামিটারকে বেশি পাল্লার অ্যামিটারে পরিণত করতে হলে অ্যামিটারটির সাথে সমান্তরালে একটি স্বল্প মাত্রার রোধ যোগ করতে হবে, সমান্তরালে যোগ করতে হবে, গঠনতান্ত্রিক ব্যাপার। তাহলে একটি স্বল্প পাল্লার অ্যামিটারকে বেশি পাল্লার অ্যামিটারে পরিণত করতে হলে অ্যামিটারটির সাথে একটা অল্প মাত্রার রোধ, স্বল্প মাত্রার রোধ সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। সেখানে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে ভালো। আমি উদ্দীপকটির একটু পরিবর্তন করে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধকে আমি ছোট আর বলবো। এখানে আমি আর দেইনি, যখন ঝামেলা হবে না। এত ওহম আমরা বললাম যে অ্যামিটারের কার্যকরী রোধটা 0.6 ওহম। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, তাহলে এই জায়গায় আমি কি বলবো, 5 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারটিকে 20 অ্যাম্পিয়ার পাল্লার অ্যামিটারে পরিণত করতে হলে অ্যামিটারটির সাথে সমান্তরালে
স্বল্প মাত্রার একটি রোধ যোগ করতে হবে। সমান্তরালে মানে এই বাইরেও করতে পারো, ওইদিকে লেখা আছে বলে এইখানে আমি একটা স্বল্প মাত্রার রোধ যোগ করতে হবে। একে বলা হয় শান্ট। গ্যালভানোমিটারের মতো সূক্ষ্ম সুবেদী যন্ত্রকে অধিক প্রবাহজনিত কারণে বাঁচাতে হলে, রক্ষা করতে হলে তার সাথে সমান্তরালে অত্যন্ত স্বল্প মাত্রার একটা রোধ যোগ করতে হয়। যোগ করা এই স্বল্প মাত্রার রোধটিকে বলা হয় শান্ট। এখানে সেরকম ব্যবস্থা। এই জন্য অ্যামিটারের কার্যকরী রোধ দেওয়া থাকা অবস্থায় তার সাথে সমান্তরালে যোগ করা রোধ তথা শান্ট কত হবে তাই বের করলেই হবে। আমরা সেটাকে জানি, এটা একটা অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সূত্র, মুখস্থ রাখতে হবে। অ্যামিটারের পাল্লা বৃদ্ধির সূত্র। এই এনটা কি? এন হলো পাল্লা বৃদ্ধি, এনটা হলো পাল্লা বৃদ্ধি। এর একটা সূত্র আছে আই প্রাইম বাই আই। আমি এখানে ঘটনাক্রমে আই প্রাইম দিয়েছি বলে না, আই প্রাইম হলো মাপতে হবে বাই মাপা যাবে, এভাবে মনে রাখলে ভালো হয়। মাপতে হয় বাই মাপা যায়। দেখো মাপা যায় 5 অ্যাম্পিয়ার, মাপতে হবে 20 অ্যাম্পিয়ার, তাহলে 20 অ্যাম্পিয়ার বাই 5 অ্যাম্পিয়ার। মাপতে হবে আমার এখানে 20 অ্যাম্পিয়ার, কিন্তু আমার যন্ত্র মাপতে পারে 5 অ্যাম্পিয়ার, তাহলে পাল্লাটা কত বৃদ্ধি পাচ্ছে? 4 × 5 = 20, 4 গুণ বৃদ্ধি পাচ্ছে পাল্লা। এটা হলো পাল্লা বৃদ্ধি। সুতরাং S = আর কে আমি 0.6 বললাম, আর এইটাকে আমি 4 বললাম। পেলাম? বলা তো না, পেলাম। কাজেই 0.6 ওহম বাই 3, তার মানে 0.2 ওহম। S = 0.2 ওহম পাওয়া গেল। এই 0.2 ওহম মানের রোধ অ্যামিটারটির সাথে সমান্তরালে যোগ করলে ওই অ্যামিটারটি দ্বারা এই বর্তনীতে প্রবাহমান তড়িৎ প্রবাহ মাত্রা তথা 20 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা সম্ভব। এটা একটা চমৎকার উদ্দীপক, অনেক চমৎকার। আমরা এরকম নানাভাবে বলতে পারি। তোমাদের এটা এইভাবে শেখালো। আমি বললাম যে পদার্থবিজ্ঞানের শিক্ষক ক্লাসে ক চিত্রের মতো একটি সার্কিট এঁকে দিয়ে পরে উক্ত সার্কিট থেকে R3 এবং R4কে বিচ্ছিন্ন করার পরে তাতে 0.6 ওহম কার্যকরী রোধের এবং 0 থেকে 5 অর্থাৎ 5 অ্যাম্পিয়ার পাল্লার একটা অ্যামিটার যুক্ত করে দিলেন এবং তার সাথে সমান্তরালে আমি আবার চেঞ্জ করছি, আগের প্রশ্নের উত্তর তো হয়ে গেছে। 0.4 ওহমের একটা রোধ সমান্তরালে যোগ করে দিলেন প্রবাহ মাপার জন্য। ঘয়ে বলবো বর্তনীটি অ্যামিটারটি দ্বারা প্রবাহ কি মাপা সম্ভব? ঠিক একই কায়দায় তুমি বের করবা। দেখো 0.2 ওহম রোধ সমান্তরালে যোগ করতে হবে। অথবা ছাত্রটি কি ভুল করেছিল? হিসাব কি বলছে যে অ্যামিটারটির সাথে 0.2 ওহম মানের একটা রোধ সমান্তরালে যোগ করলে এই বর্তনীতে উৎপন্ন তড়িৎ প্রবাহ মাত্রা তথা 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপা সম্ভব। তার জন্য এইটা আমার করতে হবে, কিন্তু সে করেছে 0.4 ওহম। সুতরাং ছাত্রের ব্যবস্থায় আমাদের কারেন্টটা মাপা যাবে না। ছাত্রের ব্যবস্থায় আমাদের কারেন্টটা মাপা যাবে না। ছাত্রটা কি ভুল করেছে? 0.2 ওহম মানের রোধ যোগ করতে হবে, কিন্তু সে যোগ করেছে 0.4 ওহম মানের রোধ, অর্থাৎ বেশি যোগ করে ফেলেছে। ছাত্রটি বেশি 0.2 ওহম মানের রোধ যোগ করে ফেলেছে। কাজেই ছাত্রটি ক্ষচিত্রের বর্তনীর প্রবাহ মাপার জন্য যে ব্যবস্থা অবলম্বন করেছিল তা সঠিক নয়। যাই হোক, অল্প সময়ের ক্লাসে অনেক কাজ করা যায় না। আমরা পরবর্তীতে আরও ক্লাস নিব, এখানে আরও একটা ক্লাস প্রয়োজন হবে। তারপরে সামনের ডিসেম্বরের পরীক্ষা সংক্রান্ত তোমাদের তথ্য দেওয়া হবে। আজকে সবাইকে এখানে অভিনন্দন জানিয়ে শেষ করছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।